আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে যে অধ্যায়টি নিয়ে আসলাম, অধ্যায়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে প্রতি বুধবার, আজকে হচ্ছে বুধবার, বুধবার হচ্ছে আমাদের প্রতি বুধবার কোন অধ্যায় নেওয়ার কথা? কেমিস্ট্রির যে কোনো একটি অধ্যায়। কেমিস্ট্রির অধ্যায়টার মধ্যে আজকে হচ্ছে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, ক্লাসটি আমরা অতি তাড়াতাড়ি শুরু করে দেই। আর আমাদের একটা ক্লাস মিস হয়েছে, ফিজিক্স। এটা আমাদের আসলে আপনারা সবাই জানেন, যারা ক্লাস আমার মোটামুটি করেন আর ভিডিও দেখেন, অবশ্যই আমার কাছ থেকে শুনছেন। আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন সময় অ্যাডমিশন পরীক্ষা লাগে। তো গতকাল আমার একটা পরীক্ষা ছিল, যার কারণে আমি পরীক্ষার ব্যস্ততার কারণে বা এই সমস্ত কিছু কারণে আসলে আমি রেকর্ডটা করতে পারিনি। তো ওটা আমি আগামী সপ্তাহে দিব। আর আজকের যে ভিডিওটা, এটা আপনারা আজকে পাবেন। তো প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার জায়গা নাই একবার চাহে আর বলতে দূর হয়ে যায়। তো যাই হোক, আমাদের এমসিকিউ আমরা জানি টাইপ ভিত্তিক কিছু সলভ করাই আমরা, মানে টাইপ ভিত্তিক সলভ করাইলে এই জিনিসটা একটু ভালো হয়। মানে আমি টাইপ ভিত্তিক আসলে কেন করাই, টাইপ ভিত্তিক করাইলে স্টুডেন্টদের বুঝতে একটু সুবিধা হয়, এতটুকুই। কিন্তু এই টাইপে কি কি ম্যাথ আসছে, তাহলে ওই টাইপগুলো মানে ওই টপিকটা আমার বেশি গুরুত্বপূর্ণ। আবার কিছু কিছু টাইপ আছে যেগুলো আমার প্রয়োজন নাই। তো যাই হোক, এগুলাকে আসলে বোঝার জন্য আমরা আসলে টাইপ ভিত্তিক সলভ করাই। তো প্রথমে হইতেছে আমার যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যোজনী। দেখেন, এটা কিন্তু আপনাদের আছে। যেমন আমি দিলাম ফসফরাস, এটার যোজনী কত? এটা যোজনী কত? এটা হচ্ছে আমাদের 15। এটা পারমাণবিক সংখ্যা কত? 15। এখন এটার যোজনী কত সেটা আমাকে বের করতে হবে। তবে আপনাদের বইয়ে যেটা দেওয়া আছে এটা আসলে কারেক্ট না। আপনাদের বইয়ে দেওয়া আছে যে ইলেকট্রন বিন্যাস করলাম, ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে ওইটা হবে তার মানে যোজনী। কিন্তু এটা হচ্ছে আমাদের ভুল। তবে আপনাদের ভুলই শিখতে হবে। ভুল ভুল দিয়ে আসলে যেটা কারেক্ট হয় ওটাই আপনাদের দাগাইতে হবে এমসিকিউ বা সৃজনশীল সবকিছুর ক্ষেত্রেই। কেন এগুলো দাগাইতে হবে? কারণ আপনার বই ওই রকম দিচ্ছে। কিন্তু এই ভুলটা আপনারা ইন্টারমিডিয়েটে যখন উঠবেন তখন শিখবেন যে হ্যাঁ, তখন তো ভুল পড়ছি, আসলে সঠিক হইতেছে। সঠিকটা কি ওটা আপনাদের বোঝাইলে হয়তো কতটুকু বুঝবেন আমি জানি না। মানে ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে কয়টা আছে সেটা আমার আগে বের করতে হবে। সেটা বের করার পরে যে কাজটা করতে হবে, 8 আছে না, 8 অষ্টক দ্বিত্ব নিয়ম, এগুলো আপনারা পড়ছেন। তো 8 থেকে ওই সংখ্যাটা শেষ কক্ষপথে যে কয়টা থাকবে ওই কয়টা বাদ দিতে হবে। শেষ কক্ষপথে যে কত থাকবে ওই কত বাদ দিতে হবে। কত থেকে? 8 থেকে। শেষ কক্ষপথে এখানে সাপোজ 3টা আছে। শেষ কক্ষপথে ধরেন যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলাম, শেষ কক্ষপথে কয়টা আছে? 3টা। কথার কথা। তাহলে 3টা হওয়ার পরে তাহলে 8 মিলটা কত লাগে, মানে এটার সাথে আর কত যোগ করলে আসলে 8 মিলবে, অথবা 8 থেকে 3 বাদ দেই আমরা তাহলেও হয়। তাহলে কত হয় আমাদের? 5। তাহলে এটা হচ্ছে আমাদের আসল যোজনী। এটা আমাদের কত? যোজনী। কিন্তু আমরা একটু ভুল শিখি যে ইলেকট্রন বিন্যাস করলে আসলে যোজনীটা কত আসে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের 15। 1s2 2s2 2p6 3s2 যদি এরকম দেই, 3p3 দেই আমরা, 3p3 দিলে দেখি কোন পর্যন্ত যায়। 2 গুণে 4, 4 আর 6 10, আর 2 12, আর 3 15। দেখেন মিলছে। তাহলে শেষ কক্ষপথে আমার কয়টা ইলেকট্রন আছে ভাইয়া? 3টা এবং 2টা। খেয়াল করছেন জিনিসগুলা? একটু খেয়াল করতে হবে। তাহলে 3 আর 2 এ কত পাইলাম আমরা? 5। মানে শেষ কক্ষপথে কয়টা আছে? 5টা। তাহলে আপনাদের বই যেটা দিছে সেই অনুযায়ী এতে শেষ কক্ষপথে যেহেতু 5টা আছে আমাদের, 5 হচ্ছে আমাদের যোজনী।
যোজনী কত ভাইয়া 5। এখন হচ্ছে আমাদের একটা যৌগ, যৌগ এখানে দিছে আমাদের একটা প্রশ্ন আসছিল PCl3। এই যোজনীর মধ্যে আমাদের কিছু ভাগ আছে, যেমন একটা যেখানে যেটা দিচ্ছে এটা আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী আবার কি? সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী মানে এটা হচ্ছে যদি একাধিক যোজনী থাকে, যদি একাধিক যোজনী থাকে তাহলে ওইগুলার বিয়োগফল। একাধিক যোজনী আছে আমাদের কথার কথা, তাহলে ওই একাধিক যোজনী একটা মৌলের যেমন সালফারের 3টা যোজনী হয়, এরকম বেশ কিছু মৌল আছে যেগুলোর একাধিক যোজনী হয়। তো সেই মৌলগুলো আসলে যে 2টা 3টা যোজনী হয়, তাহলে বড়টা থেকে ছোটটা আপনার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে যোজনীটা পাওয়া যাবে সেটা হবে আমার সুপ্ত যোজনী। তো দেখেন ফসফরাসের হইতাছে আমাদের এখানে আর যোজনে আমাদের কি করতে হয়, আদান প্রদান করে বসানো হয়। যারা বেসিকটা না বুঝেন তারা কিন্তু আসলে অনেকটুকুই বুঝতে পারবেন না। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে মানে পির যোজনী দেওয়া হয়েছে Cl এর নিচে, আর Cl এর যোজনী দেওয়া হয়েছে পির নিচে। এই আদান প্রদানটা যে করতে হয় এটা আপনারা জানেন অবশ্যই, যে পির যোজনী যায় 3 কাছে, মানে মানে দুইটা মৌল মিলে যদি একটা যৌগ গঠন করে, তাহলে তাদের যোজনীগুলো কি করে, তারা বিনিময় করে আর কি, তারা কি করে বিনিময় করে। তাহলে পির যোজনী গেছে Cl এর কাছে, Cl এর কাছে গেছে এত, তার মানে Cl এর নিচে যেটা আছে সেটা আমার পির যোজনী নির্দেশ করতে আছে, পির যোজনী নির্দেশ করতে আছে। এখন পির যোজনী 3 নির্দেশ করতে আছে। এখন আপনারা বুঝেন যে তাহলে একটা যোজনী পেলাম আমরা হচ্ছে 5, আর একটা হচ্ছে 3, দুইটার বিয়োগফল কত 2। তাহলে এটা সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী হবে আমাদের 2। আমাকে এটা প্রশ্ন করছিল হচ্ছে আমার কয়েকটা যৌগ দিছে, দিয়ে বলছে যে নিচের কোন মৌল কোন যৌগটির সুপ্ত যোজনী 2, সুপ্ত যোজনী 2। তো এরকম আরো দু একটা অপশন আপনার দেখাই, PCl5 CH4, PCl5 CH4। দেখেন এগুলো আর কেন হইলো না, এগুলার সুপ্ত যোজনী আসলে কত, এগুলার সুপ্ত যোজনী আপনাদের একটু বের করে দেখাই। ফসফরাসের যোজনী আমরা জানি 5, এখানে দেওয়া আছে 5, 5 থেকে 5 বাদ দিলে হয় কত 0। এখানে কেন্দ্রীয় মৌল মানে কার নিচে কম আছে বা কার্বনের নিচে কম আছে, কার্বন হয়ে যাচ্ছে এখানে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল জিনিসটা আমাদের বুঝতে হবে, মানে যার নিচে তুলনামূলকভাবে সংখ্যা কম থাকবে, এখানে 1 এখানে 4, কম আছে কোনটা কার্বনের নিচে, কার্বনের নিচে কম আছে না, এখানে কার্বনের নিচে আছে 1, অক্সিজেন নিচে 2, কম কোনটা কার্বনের নিচে। যার নিচে কম থাকবো ওই মৌলটা হবে কে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে আমাদের ইলেকট্রন কয়টা সেটা আমাদের দেখতে হবে। কার্বন হয় 6, 1s2 2s2 2p2, শেষ কক্ষপথে থাকে 4টা, তার মানে শেষ কক্ষপথে যদি 4টা থাকে তাহলে যোজনী 4। আর এখানে আছে আমাদের কত 4, 4 থেকে 4 বাদ দিলে হয় 0। আর এখানে যেহেতু 4 হয়, 4 থেকে 2 বাদ দিলে হয় আমাদের 2। যাই হোক একটু মিস্টেক তো এরকম থাকতে পারে, যাই হোক এটাও আসলে এরকম হয়। তবে আমরা এতটুকু জানি, হ্যাঁ আসলে এটা হতে পারে যে কার্বন ডাই অক্সাইডের সুপ্ত যোজনী 2। আসলে একাধিক যদি অ্যান্সার হয় তাহলে আগে তুলনামূলকভাবে আগে যেটা থাকে ওইটা আমরা কারেক্ট দিই। তো সেই অনুযায়ী আসলে আমরা কার্বন ডাই অক্সাইড কারেক্ট দিলাম। কার্বন ডাই অক্সাইড কারেক্ট না দিয়া তুলনামূলকভাবে এটা ছিল খ নম্বর, এটা বড় ঘ নম্বর আছে, দুটা সুপ্ত যোজনী আমার 2, এটা আগে আসছে এই কারণে আমরা এটাকে রাইট দিয়ে দিছি। যদি কখনো এরকম পান যে দুইটা আছে তুলনামূলকভাবে এটা আমার আগে, মানে যেটা আগে আছে, তাহলে ওইটা আপনারা কারেক্ট করবেন। তাহলে এখন আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ধন। যেমন সমযোজী বন্ধন, এখানে আমাদের আছে সমযোজী আয়নিক, এরপর হইতেছে আমাদের সমযোজী আয়নিক, এই দুইটাই তো। আরেকটা হচ্ছে হলো আরেকটা বন্ধন আছে, ওটাকে জানি কি বলা হয়, সন্নিবেশ। যাই হোক সন্নিবেশ, আমরা এই বন্ধনগুলো এখন একটু দেখব। কেন্দ্রীয় পরমাণু তো আমি বোঝাইছি, ওই ওই কেন্দ্রীয় পরমাণু জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের যে যোজনী ইন্টার বিনিময় করে ওরা, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। কোন যৌগে
আয়নিক বন্ধন বিদ্যমান। কোন যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান? এখন আয়নিক বন্ধন বিদ্যমান কোন যৌগের মধ্যে, এরকম আমার একটা প্রশ্ন দিচ্ছে। চারটা অপশন, একটা দিচ্ছে হচ্ছে মিথেন, মানে হচ্ছে মিথেনের সংকেত কি CH4। এটা আমরা জানি। এই সংকেতগুলো খুবই গুরুত্বপূর্ণ। সংকেতের শুধু যৌগের নামটা আমার যদি লেখা থাকে, আমি ওইখান থেকে আমার বুঝতে হবে যে আসলে সংকেতটা কি। সংকেত যদি আমরা লিখতে না পারি, মানে একটা যৌগের মানে মিথেনের সংকেত যে এটাই অনেকজনে হয়তো ভুল করবেন, কিন্তু এটা কিন্তু করা যাবে না। এরপরে হইতাছে আমাদের কি কার্বন টেট্রাক্লোরাইড মানে CCl4। তারপর হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। তারপর পানি মানে হচ্ছে H2O। এই যে চারটা যৌগ আমাকে দিচ্ছে, এই চারটা যৌগের মধ্যে দেখেন আমার এখানে কেন্দ্রীয় মৌল কারা কার্বন, এখানে কারা কার্বন। আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, কেন্দ্রীয় মৌলের উপর ডিপেন্ড করে আমরা নির্ধারণ করব হচ্ছে কোনটা সমযোজী, কোনটা আয়নিক, কোনটা সন্নিবেশ। বুঝতে পারছেন জিনিসগুলা? মানে আমার কেন্দ্রীয় মৌল যেটা, এখানে কেন্দ্রীয় মৌল মানে যার নিচের সংখ্যা কম থাকবে। এখানে 1, এখানে 4, তাহলে কম আছে কার মধ্যে? অবশ্যই কার্বনের মধ্যে। যার নিচে কম সে হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে এখানে এটা কার্বন কেন্দ্রীয় মৌল, এটা কেন্দ্রীয় মৌল। তাহলে কেন্দ্রীয় মৌল যেহেতু সেম, কেন্দ্রীয় মৌল যেহেতু সেম, মানে এদের বন্ধন সেম, তাহলে একটা প্রশ্নের মধ্যে তো দুইটা অ্যান্সার হতে পারে না। পানি হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ এখন অক্সিজেন। অক্সিজেন কি মনে হয় আপনার? অক্সিজেন কি একটা গ্যাস না, বা একটা বাতাস যেটা আমরা নিতেছি? এই জিনিসটা কি আসলে আয়নিক বন্ধন না? মনে রাখবেন যে একটা ধাতুর যদি একটা মানে ধাতু যদি হয়, ধাতু ধাতু কেমনে করে বুঝবেন? মানে যেমন সোডিয়াম, পটাশিয়াম, এরকম। লাস্ট কথা যে আম থাকবো। তারপরে এন থাকলেও হয়, তবে কিছু কম আছে, যেমন নাইট্রোজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, কিন্তু অক্সিজেন হবে না। অক্সিজেন তো কেন্দ্রীয় মৌল না। কেন্দ্রীয় মৌল যদি আমাদের যেমন কার্বন, কার্বন তো আমাদের হয় না, ধাতু হয় না, ধাতু হয় না। কিন্তু নাইট্রোজেন হইতেছে আমাদের একটা ধাতু। যে ওনাকে ধাতু যদি হয়, তাহলে ধাতু যে যৌগটা গঠন করে, মানে কেন্দ্রীয় মৌলটা যে ধাতু, কেন্দ্রীয় মৌল যদি ধাতু হয়, সেক্ষেত্রে এরা আয়নিক বন্ধন হয় আর কি। সেক্ষেত্রে যেহেতু এটা আমাদের কেন্দ্রীয় মৌল এবং এটা আমাদের কি কেন্দ্রীয় মৌল এবং এটা হচ্ছে ধাতু। ধাতু হইলে আপনারা শর্টকাট মনে রাখবেন, যদি ধাতু থাকে, ধাতু আছে মানে আপনার আয়নিক। আর যদি দেখেন যে অধাতু আছে, তাহলেই সমযোজী। আপনাদের আরো যদি একটা প্র্যাকটিস করাই অসুস্থ, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধনাত্মক আধানযুক্ত যৌগমূলক কোনটি? ধনাত্মক আধানযুক্ত আধান, যেমন এই যে ধরেন যে এটা ধনাত্মক আধানযুক্ত, কারণ NH4 প্লাস, এখানে যে চিহ্নটা থাকবে মাইনাস অথবা প্লাস, +2 +3 -2 -3, মানে উপরে যেটা থাকবে এটাকে বলা হয় আধান অথবা চার্জ। এটাকে বলা হয় আধান অথবা চার্জ, এরকম কিছু বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস, মানে কি ধনাত্মক হবে না, তাহলে এটা ধনাত্মক। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। বাকিগুলো হচ্ছে যেমন হচ্ছে আমাদের ফসফেট, হাইড্রোজেন কার্বনেট, যাই হোক এগুলা হচ্ছে আমাদের ঋণাত্মক আসে। তবে এগুলো আপনার আসলে এই অধ্যায়টা কেমন আমি আপনাদেরকে বলি। আপনাদের বেশ কিছু যে ছক আছে এই অধ্যায়ে, যেমন এই যে এগুলা, এই যে অ্যানায়নের একটা ছক আছে,
আপনারা জাস্ট শুধু মুখস্থ করবেন। আপনারা কি করবেন? মুখস্থ। এগুলা অনেকটুকু বুঝতে গেলে বা একটু বিশ্লেষণ করতে গেলে আপনাদের প্রবলেম হতে পারে। এবার এটা তুলনামূলকভাবে একটু কঠিন, আপনারা জানেন। এই যে ধনাত্মক, এটার মধ্যে প্লাস আছে, কিন্তু যদি এই যে অন্য একটা কিছুর মধ্যে যায় তাহলে কিছু কিছু আছে যে ধনাত্মক আর কিছু কিছু আছে ঋণাত্মক। তো সেটা আমাদের একটু খেয়াল করতে হবে। এই NH4 প্লাসের সাথে আবার ধনাত্মক মানে অ্যামোনিয়াম আয়ন, নাইট্রেট আয়ন হবে না, কারণ NO2 না NO3 মাইনাস এরকম নাইট্রেট আয়নের এটা। তো নাইট্রেট আমার একটা অপশনের মধ্যে আছে, দেখেন এখানে কিন্তু আমাদের ঋণাত্মক হিসাব করছে, তাহলে কি এটা হবে? এখানে বলছে ধনাত্মক আধান আর ধনাত্মক চার্জযুক্ত কোনটা, তার মানে এখানে যেটা প্লাস থাকবে ওটা হবে आंसर। আর যদি বলতো যে ধনাত্মক আধান নয় কোনটা, ধনাত্মক আধান নয় তার মানে ঋণাত্মক, ঋণাত্মক আধান কোনটা। আর যদি বলে ঋণাত্মক আধান কোনটা, তাহলে তো সরাসরি হইলো ঋণাত্মক আধান নয় কোনটা। ঋণাত্মক আধান নয় মানে কি? ধনাত্মক আধান। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন, এই যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমাদের, যেটাকে আমরা আসলে ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে এটাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলি। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? 1s2 2s2 2p6 3, দেখি এত দূর পর্যন্ত যাওয়া লাগবে না। দেখেন তাহলে এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। অক্সিজেনের 8, 2 2 4 আর 4 হচ্ছে 8। শেষ কক্ষপথে কয়টা আছে? 6টা। শেষ কক্ষপথে কয়টা আছে? 6টা। তাহলে শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন ওটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। এটাকে আমরা যোজনী সম্পর্কেও জানি, যোজনী বলতে আমরা এটাকে বুঝি, কিন্তু আসলে এটা যোজনী না। যোজনী হচ্ছে আমি যেটা বললাম যে মিলতে আর কত লাগবে? আর 2 লাগবে, আর 2 হলে আমার 8 মিলবে, 2 হইতেছে আমার যোজনী। অনেকজন এই পার্থক্যটা বুঝতে পারেন না, যোজনী আর যোজ্যতা ইলেকট্রন যে একই জিনিস কিনা বা এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। অবশ্যই আছে, অনেক পার্থক্য আছে এগুলোর মধ্যে। যাই হোক, শেষ কক্ষপথে যেটা আছে, যে কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে ওটাই হবে তার যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন। আমি আপনাদেরকে কয়েকটা এমসিকিউ এরকম প্র্যাকটিস দেখাইতেছি, এগুলো আপনারা পারলে বেশি বেশি যখন প্র্যাকটিস করবেন তখন হয়ে যাবে। SO2 এ সালফারের সুপ্ত যোজনী। SO2 এখানে সালফার মানে যে S, এটার সুপ্ত যোজনী। কি যোজনী? সুপ্ত যোজনী। সালফারের যোজনী কত? 2 4 6, 3টা আছে। এখন আমরা কোনটা নিব? কিন্তু 3টা হয়, 3টা হয় না? 3টা কিন্তু হয়। সালফারের যোজনী 2ও হয়, 4ও হয়, 6ও হয়। আচ্ছা দেখি কোনটা নেওয়া যায়। এর আগে আমরা একটা ইলেকট্রন বিন্যাসটা করে নিই। 1s2 2s2 2p6 3s2 3p 3p4, দেখি কত হয়। 6 6 12 আর 4 হইতেছে 16। হ্যাঁ দেখেন, শেষ কক্ষপথে আমাদের কয়টা আছে? 6টা। 6টা আছে, কিন্তু আমরা 4 কোথায় পাই? 4 হইতেছে অন্য একটা নিয়মের সাহায্যে আমাদের বের করতে হয়, ওইটা আপনারা পারবেন না। এটাকে আমাদের একটা ভাঙানোর একটা সিস্টেম আছে, এবং এরপরে যে কটা জোর অবস্থায় থাকবে, জোর এবং বেজোর একটা নিয়ম আছে, ওই নিয়মের মাধ্যমে আমরা ভাগ করি। ভাগ করার পরে আমাদের জোরে যে কয়টা থাকবে ওই কয়টা নিয়ে আমাদের কাজ করতে হয়। তো ওইগুলা করলে সেখান থেকে আমাদের মানে এখানে আমার হচ্ছে মানে কিছু কিছু ক্ষেত্রে বেজোর, কিছু কিছু ক্ষেত্রে বেজোর কয়টা আছে সেটা হচ্ছে আমাদের যোজনী, আর জোর যে কয়টা আছে সেটা হচ্ছে যোজনী। আর এখানে দেখেন এখানে হচ্ছে আরেকটা 6টা। তো এখানে যে এমসিকিউটা তারা কারেক্ট করছে, এখানে ওই ওই নিয়মটা তারা ফলো করছে। ওই
ওই মানে ওই যোজনীটা আসলে কিভাবে আসলো ওই জিনিসটা আপনাদের শিখতে হবে না, আপনাদের শিখতে হবে শুধু যোজনীটা কত। তাহলে এটার যোজনী হইতেছে 4, এটার যোজনী আপনারা ধরে নেন 4 ধরে আপনি হিসাব করেন। 4 যদি নেন আর এখানে আছে 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 2 হবে। তবে আপনারা আরেকটা 2 একটা ট্রাই করে দেখতে পারেন। 2 ধরে করলে 0 আসবে, দেখি 0 অপশনে নাই। এরপর হচ্ছে 6 দিলে 6 দিলে 4, 4 পরে আসছে। যাই হোক, এগুলো আপনার প্রচুর পরিমাণে বই ভালো করে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। অ্যামোনিয়াম অণুতে বন্ধনজন ইলেকট্রন কয়টি? অ্যামোনিয়ার অণু বন্ধনজোর ইলেকট্রন, বন্ধনজোর ইলেকট্রন জিনিসটা কি? আচ্ছা, এগুলো আমাদের বুঝতে হবে। তবে এগুলো আপনারা মুখস্থ করেন, এত কিছু আসলে বোঝার বা এত ডিটেলস আলোচনা করারও থাকে না। আপনাদের বইয়ে যে ছক গুলো আছে আমি বলি যে আপনারা ছক মুখস্থ করলে জিনিসটা খুব সুন্দরভাবে শেখা যাবে। তো এমনতে বন্ধন জোর ইলেকট্রন মানে যে জোর ইলেকট্রন গুলা বন্ধনে অংশগ্রহণ করে, যে ইলেকট্রন গুলা বন্ধনে অংশগ্রহণ করে। কিছু কিছু ইলেকট্রন আছে যেগুলা বন্ধন মানে বন্ধনে অংশগ্রহণ করে না, বলা হয় মুক্ত জোর ইলেকট্রন। একটা হলো বন্ধন জোর ইলেকট্রন, আরেকটা হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন। বন্ধন জোর ইলেকট্রন এখন কোনটার কি কিন্তু আসলে পড়া অনেক, যে বন্ধন জোর ইলেকট্রন মানে প্রত্যেকটা মৌলের জন্য শিখতে হবে, জারণ সংখ্যা শিখতে হয়, যোজনী শিখতে হয়, এরকম অনেক কিছু আপনারা শিখবেন। তো অ্যামোনিয়াম অণু, অ্যামোনিয়াম অণু এটার মধ্যে হচ্ছে আপনার বন্ধন জোর মানে যে কয়টা ইলেকট্রন মানে বন্ধনে অংশগ্রহণ করে এটা হচ্ছে 3টা। এরপর হচ্ছে অ্যামোনিয়াম সালফেটে একটি অণুতে কয়টি পরমাণু বিদ্যমান? অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট যে যৌগটা একটি অণুতে 15টি পরমাণু বিদ্যমান, 15টি পরমাণু বিদ্যমান। তো যাই হোক, দেখি আরো দু একটা পাওয়া যায় কিনা, আপনাদের বেশ কিছু প্রশ্ন সলভ করাইতে পারলে জিনিসটা ভালো হইতো। প্রশ্ন দেখাইতেই পারলাম না, কয়েকটা দেখাইছি। কোন যৌগমূলকের যোজনী 1? তাহলে একটা যৌগের যোজনী কিভাবে বের করতে হয়, যৌগমূলকের আমি শুধু আপনাদেরকে এতটুকু এখন শুধু বলে দিই যে এই অধ্যায়টা আসলে আমাদের কোন কোন টপিক গুলা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কোনটা আমাদের পড়তে হবে। সেটা হচ্ছে 1 নম্বর, আমাদের বেশ কিছু মৌল আছে, সব মৌল হইতো না, প্রথম 15-20টা বা 2-একটা বাদ স্কিপ করে তার পরের গুলা এরকম কিছু আছে। তো এই কয়েকটা মৌল আপনাদের আছে যেগুলো আমি পিডিএফ আকারে আপনাদেরকে একদম দেখিয়ে দিবনি, অথবা আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি ওইখানে বলে দিবনি। ওইখানে আসলে এই জিনিসগুলা আমি যে কয়টা মৌল দিব এই কয়টা মৌল কোনটার কয়টা করে যোজনী আছে এগুলো আপনাদের পড়তে হবে। এরপর হচ্ছে এই যৌগগুলা থেকে একটা মৌলের যোজনী কিভাবে বের করতে হয় এগুলো মোটামুটি দেখবেন। বিশেষ করে একটা যৌগের যোজনী কিভাবে বের করতে হয় সেটা আপনারা দেখবেন। এরপরে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন মানে কিভাবে বুঝবেন যে আসলে এটার মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান, কিভাবে বুঝবেন এটার মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান। তো এরকম বিভিন্ন বিষয় আপনার খেয়াল করতে হবে। এবং কোনটার মধ্যে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা, মুক্ত জোড় ইলেকট্রন কয়টা, এরকম এই বিষয়গুলো। এবং ওই যে বিভিন্ন আয়নের মধ্যে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, বা একটা আয়নের ক্ষেত্রে
ইলেকট্রন সংখ্যা, তারপরে হইতাছে আপনার যোজনী, এগুলা কিভাবে বের করতে হয় সেগুলো আপনারা দেখবেন। তো এইভাবে আপনারা একটু প্রিপারেশন নিলে তাহলে এই অধ্যায়টা খুবই আস্তে আস্তে সহজ হয়ে আসবে। আর আজকের ক্লাসটা আমি বেশি দীর্ঘ করব না, ক্লাসটা এই পর্যন্তই থাক। আপনারা প্র্যাকটিস করেন, যদি আরো সমস্যা হয়, প্রবলেম হয়, তাহলে আমরা যে মোলের ধারণা রাসায়নিক গণনা করব ওই ক্লাসে আপনারা অবশ্যই প্রবলেম হইলে আমি যখনই মানে এই অধ্যায় বলতে শুধু কথা না, যে কোনো অধ্যায় আপনাদের যদি প্রবলেম হয় যে হ্যাঁ আমি এটা মিলাইতে পারলাম না, তাহলে যে আমাদের গ্রুপে অ্যাড হন না। আপনারা গ্রুপে অ্যাড হলে ওইখানে প্রতিনিয়ত যদি আপনারা জিজ্ঞেস করেন যে অমুক ম্যাথ এমসিকিউটা প্রবলেম একটু মিলিয়ে দেন বা একটু বুঝিয়ে দেন, তাহলে কিন্তু আমি যে কোনো ভাবে হোক বুঝিয়ে দিব। তো এরকম। আর আপনারা যদি কমেন্ট করেন যে অমুক সালে আসছিল অমুক বোর্ডে এই নাম্বারটা আপনি একটু বুঝিয়ে দেন, তাহলে বোর্ডের প্রশ্ন তো আমার কাছে সবগুলো আছেই, আমি শুধু বের করে আপনাদেরকে বুঝিয়ে দিব। এভাবে আপনারা করতে পারেন। তো যাই হোক, আপনারা প্রিপারেশন নেন। আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।